আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সময় সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারে শেখ হাসিনা, হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী। সিলেটে সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা। আওয়ামী লীগের রাজনীতি দাফন হয়েছে দিল্লিতে, মন্তব্য করলেন রাশেদ খান। বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা নিতে রাজি হয়েছে মিয়ানমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আত্মসমর্পণের আগে গ্রেপ্তার হতে পারে শেখ হাসিনা, হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী। বাংলাদেশে ফিরতে চাইলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে। তবে বাংলাদেশের নাগরিক হিসেবে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণের অধিকার তার রয়েছে। তিনি বলেন, একজন ব্যক্তি দণ্ডপ্রাপ্ত বা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেও বাংলাদেশের নাগরিক হিসেবে দেশে ফিরে আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে আত্মসমর্পণ করার অধিকার রয়েছে। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজন মনে করলে আত্মসমর্পণের আগেই তাকে গ্রেপ্তার করতে পারে। বৃহস্পতিবার 30 জুলাই আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের 2টি সমঝোতা স্মারক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের সঙ্গে বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসের ট্রাস্ট বোর্ড এবং সামাজিক ক্ষমতায়ন আইনি সুরক্ষা কর্মসূচি সেলফ ব্রাকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সাবেক প্রধানমন্ত্রী সাম্প্রতিক এক সাক্ষাৎকারে দেশে ফেরার সম্ভাব্য ঘোষণা প্রশ্ন তুলে তার প্রত্যাবর্তনের ক্ষেত্রে আইনি প্রক্রিয়া কি হবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় প্রত্যর্পণের চেষ্টা করছেন কিনা সে বিষয়ে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। তিনি আরো বলেন, তবে কেউ কিভাবে দেশে আসবে সেটি সংশ্লিষ্ট ব্যক্তির বিষয়। তিনি বাংলাদেশের আইনগত আওতায় প্রবেশ করলেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরো বলেন, তিনি কিভাবে আসবেন সেটা তার বিষয়, কিন্তু আমাদের এখতিয়ারের মধ্যে প্রবেশ করলে আইন আমাকে যে ক্ষমতা দিয়েছেন সেই ক্ষমতায় প্রয়োগ হবে। আইন তার নিজস্ব গতিতেই চলে। রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এ বিষয়ে এখনো সরকারের কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। তিনি আরো জানান, সংবিধানের 123 ধারায় 2 অনুচ্ছেদে অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। তিনি বলেন, সংসদের পরবর্তী অধিবেশনেও সংবিধান অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে অনুষ্ঠিত হবে। তাই আপাতত রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ অধিবেশন আহ্বানের প্রয়োজনীয়তা সরকার দেখছে না। তবে প্রয়োজনে সরকার বিশেষ অধিবেশন ডাকতে পারে। মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা হিউম্যান রাইটস ওয়াচের সাম্প্রতিক এক বক্তব্য প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, কোনো অভিযোগ বা পর্যবেক্ষণ এলে সরকার তা উপেক্ষা করবে না। তিনি আরো বলেন, তারা যদি কোনো পর্যবেক্ষণ বা অভিযোগ করে থাকেন তাহলে আমাদের দায়িত্ব সেটি আমলে নিয়ে যাচাই বাছাই করা। আমরা বিষয় গুরুত্বের সঙ্গে বিবেচনা করব এবং প্রয়োজনীয় দিকগুলো খতিয়ে দেখব। সিলেটে সার্জিস আলমকে বহনকারী গাড়িতে হামলা। সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে যাওয়ায় মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের সার্জিস আলমকে বহন করা গাড়িতে হামলা হয়েছে। গাড়ির পেছনের কাচ ভেঙে গেছে। বুধবার 30 জুলাই দুপুর 2:45টার দিকে গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে 5 মাইল নামক স্থানে ঘটনা ঘটে। বৈষম্য বিরোধী আন্দোলন সিলেট মহানগরের সাবেক সদস্য সচিব ও মৌলভীবাজার জেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী তামিম আহমদ কালবেলাকে জানান, গোলাপগঞ্জ থেকে সিলেট আসার পথে 5 মাইল নামক স্থানে এনসিপির মুখ্য সমন্বয়ক সার্জিস আলমের উপর হামলা করা হয়েছে। তার গাড়ির গ্লাস ভেঙে গেছে, তিনি আহত হয়েছেন। এনসিপির একাধিক স্থানীয় নেতারা জানান, সভা শেষে সার্জিস আলমকে বহনকারী গাড়িবহর অডিটোরিয়াম এলাকা ত্যাগ করছিল। তখন কয়েকজন ব্যক্তি তার গাড়ি লক্ষ্য করে বোতল ছুঁড়ে মারেন। এতে গাড়িতে আঘাত লাগে। ঘটনাস্থলে সাময়িক উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় সার্জিস আলমের গাড়ি ও পৌরসভার সামনে পুলিশের সদস্যরাও ছিলেন। এনসিপি সিলেট জেলা শাখার নেতারা অভিযোগ করেন, পূর্ব পরিকল্পিতভাবে তাদের কর্মসূচিতে বাধা সৃষ্টি করতে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা গাড়িবহরে হামলা চালিয়েছেন। তারা অঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এর আগে হবিগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগ এবং মৌলভীবাজারে পুলিশের বাধার পর বৃহস্পতিবার এনসিপির কেন্দ্রীয় নেতারা সিলেটে পৌঁছান। দুপুরে দক্ষিণ সুরমার পাড়াইচক বাইপাস এলাকায় দলীয় নেতাকর্মীরা তাদের ফুল দিয়ে স্বাগত জানান। পরে তারা শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যান। সেখান থেকে গোলাপগঞ্জের কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে বলে দাবি করেছেন এনসিপি। আওয়ামী লীগের রাজনীতি দাফন হয়েছে দিল্লিতে, মন্তব্য করলেন রাশেদ খান। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান বলেছেন, গণঅভ্যুত্থান শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরে আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। শেখ হাসিনা পালিয়ে না গেলে অন্য কিছু হতে পারত। যেহেতু সে পালিয়ে গেছে, তার মানে আওয়ামী লীগ আর দেশের রাজনীতিতে ফিরতে পারবে বলে আমার বিশ্বাস হয় না। বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা জেলার সুবিধাজনদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি। ডিসেম্বরে শেখ হাসিনা
দেশে ফেরার ঘোষণা প্রসঙ্গে রাশেদ খান বলেন, শেখ হাসিনা অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে গেছে। সে যদি নেতাকর্মীদের দেশে রেখে বিদেশে পালিয়ে না যেত তাহলে অন্য কিছু হতে পারত, কিন্তু পালিয়ে গেলে আর ফেরা যায় না। কারণ হাসিনা পালিয়ে যাওয়ার কারণে দেশে তাদের নেতাকর্মীদের মনোবল ভেঙে গেছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়া আওয়ামী লীগের রাজনীতি দিল্লিতে দাফন হয়ে গেছে। এ সময় এনসিপি ও জামাতের রাজনীতি সমালোচনা করে রাশেদ খান বলেন, এনসিপি বাংলাদেশের নতুন বন্দোবস্তে রাজনীতির কথা বলে নতুন ভণ্ডবস্তের রাজনীতি শুরু করেছে। এনসিপিকে বলবো গঠনমূলক রাজনীতি করুন। এনসিপির রাজনীতি এখন জামাতের পরামর্শে পরিচালিত হচ্ছে বলেও দাবি করেন রাশেদ খান। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শনের নানা দিক তুলে ধরেন রাশেদ খান। প্রধানমন্ত্রীর প্রতিহিংসার রাজনীতি করে না, তিনি দলীয় নেতাকর্মীদের বারবার প্রতিহিংসার রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন। প্রধানমন্ত্রী এর আগে বলেছেন তার মেরুদণ্ড ভেঙে দেয়া হয়েছিল, কিন্তু তিনি প্রতিহিংসার বংশপতি হয়ে এখন কারো মেরুদণ্ড ভাঙতে চান না। প্রধানমন্ত্রী বারবার বলছেন দেশটা সবাইকে নিয়ে মিলেমিশে গড়তে হবে। এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক আয়োজিত মতবিনিময় সভায় অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। সভায় জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক এম এ মজিদ, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোহাম্মদ মাহফুজ হোসেন, ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি আসিফ ইকবাল, সাবেক সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন। সভায় জেলা সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করা সহ মাদকের বিস্তার রোধে পুলিশের কঠোর পদক্ষেপের পরামর্শ দেন রাশেদ খান। সেই সঙ্গে তিনি মাদকের বিরুদ্ধে প্রশাসন, রাজনৈতিক দল ও সামাজিক প্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান। সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা, রাজনৈতিক দলের নেতাকর্মীরা এবং সুধীজনরা অংশ নেন। এবার বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা নিতে রাজি হয়েছে মিয়ানমার। বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার। বুধবার মালয়েশিয়ার পশ্চিম উপকূলীয় প্রদেশ নেগেরি সেম্বিলারের চেন্না শহরে আয়োজিত এক সভায় এ তথ্য জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বাংলাদেশ থেকে 3 লাখের পাশাপাশি মালয়েশিয়া থেকেও 5,000 রোহিঙ্গাকে ফেরত নিতে মিয়ানমার সম্মত হয়েছে উল্লেখ করে জনসভায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমাদের নাগরিকরা বলতে যে রোহিঙ্গাদের ফেরত পাঠান, কিন্তু কোথায় আমরা তাদের ফেরত পাঠাতাম? মিয়ানমার তো তাদের গ্রহণ করতে রাজি ছিল না। সম্প্রতি তারা মালয়েশিয়া থেকে 5,000 এবং বাংলাদেশ থেকে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে রাজি হয়েছে। কিভাবে এটা সম্ভব হলো? সম্ভব হয়েছে এই কারণে যে আমরা তাদের সঙ্গে আলোচনা করেছিলাম। এ কারণেই মালয়েশিয়ার সঙ্গে ভালো সম্পর্ক রাখা জরুরি। এসব ক্ষেত্রে সতর্ক কূটনীতি প্রয়োজন। 2017 সালের আগস্ট মাসে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের রাখাইন প্রদেশে বেশ কয়েকটি পুলিশ স্টেশন ও সেনা ছাউনিতে একযোগে বোমা হামলার ঘটনায় সশস্ত্র রোহিঙ্গা গোষ্ঠী আরাকান স্যালভেশন আর্মি আরসা সেই হামলার প্রতিক্রিয়ায় আরাকানের রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে ভয়াবহ অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনা সদস্যদের নির্যাতন, হত্যা, ধর্ষণ, লুটপাট, বাড়িঘরে অগ্নিসংযোগের মুখে টিকতে না পেরে নাপ নদী পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করতে শুরু করেন হাজার হাজার রোহিঙ্গা। বাংলাদেশের সরকারের পক্ষে তাদেরকে কক্সবাজার টেকনাফ জেলার কুতুপালংয়ে আশ্রয় দেওয়া হয়। পরে জাতিসংঘ অন্যান্য দাতা সংস্থার পক্ষ থেকে তাদেরকে খাদ্য অন্যান্য সহযোগিতা প্রদান করা হয়। তারপর থেকে এখন পর্যন্ত এই ব্যবস্থায় চলে আসছে। বর্তমানে কুতুপালং শরণার্থী শিবিরে বসবাস করছে 15 লাখেরও বেশি রোহিঙ্গা। মালয়েশিয়াতেও রোহিঙ্গা শরণার্থীদের একটি বড় কমিউনিটি রয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে মালয়েশিয়ায় বর্তমানে আশ্রিত রোহিঙ্গার সংখ্যা প্রায় 1,26,000। গতকাল চেন্নার জনসভায় মালয়েশিয়ার শরণার্থীদের দেশের আইন মেনে চলার নির্দেশ দেন আনোয়ার ইব্রাহিম। অন্যথা ঘটলে কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, আমি এর আগে সতর্ক করেছি এবং আবারও করছি। গতকাল পুলিশের মহাপরিদর্শকের সঙ্গে কথা বলেছি এবং নির্দেশ দিয়েছি যে শরণার্থী শিবির এবং অনুমোদিত এলাকাগুলো ব্যতীত অন্য কোথাও যেন তাদের উপস্থিতি চোখে না পড়ে। এটা মালয়েশিয়া, তারা আমাদের বিরক্ত করতে পারবে না। যদি করে পুলিশ সেক্ষেত্রে পদক্ষেপ নেবে।